হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। তোদের বিয়ে তো হলো প্রায় 20 দিন হয়ে গেল অভি। এবার সৌমিকে নিয়ে হানিমুন থেকে কোথাও ঘুরে আয়। সন্ধেয় চা জল খাবার দিতে দিতে প্রতিমা দেবী কথাগুলো বললেন তার ছেলে অভিকে। এই তো বিয়েতে অনেকগুলো টাকা খরচ হলো মা, এখন আবার হানিমুনের জন্য খরচ করা, এ তো অনেক কষ্টকর হয়ে যাবে। গম্ভীর গলায় অভি তার মাকে বলল। তার মা বলল, সে হোক বাবা, একটু কম খরচের মধ্যে কাছে ভিতরে কোথাও ঘুরে আয়। মেয়েটারও তো ইচ্ছা হয়, তাই না? সব মেয়েরই বিয়ের পর হানিমুনে কোথাও একটা ঘুরতে যাবে এমন একটা ইচ্ছে মনের মধ্যে থাকে। তার মা তাকে বলল, সে হোক বাবা, একটু কম খরচের মধ্যে কাছে ভিতরে কোথাও ঘুরে আয়। মেয়েটারও তো অনেক ইচ্ছে হয়। সব মেয়েরই বিয়ের পর হানিমুনে কোথাও একটা ঘুরতে যাবে এমন একটা ইচ্ছে মনের মধ্যে থাকে। অভি হেসে বলল, ঠিক আছে মা, আমি সৌমির সঙ্গে কথা বলে দেখছি। বিষণ্ণ মুখে সৌমি বসেছিল খাটের উপর। পেছন থেকে অভি গিয়ে জিজ্ঞেস করলো, তুমি হানিমুনে কোথাও যেতে চাও এই কাছে ভিতরের মধ্যে? আচ্ছা সৌমি, তোমার কি ভালো লাগে, সমুদ্র নাকি পাহাড়? এই ধরো 3-4 দিনের জন্য। সৌমি শাড়ির আঁচলের খুঁড়তে আঙ্গুলে জড়াতে জড়াতে ভাবতে লাগলো, কালো মানিকের আবার শখ কত। হানিমুনে যাবে বউকে নিয়ে, সুন্দরী বউ হয়েছে তো সেটা সকলকে দেখাতে হবে না, মুখে যতই নিরাসক্ত ভাব দেখাক না কেন। আর এখন অবধি সৌমি লজ্জাতে নিজের বিয়ের 2-1টা ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারল না। কলেজে গেলেই বন্ধুরা পেছনে হাসাহাসি করবে, মজা করবে। এরপর বন্ধুদের মধ্যে হানিমুনের খবর গেলে তো তারা হানিমুনের ছবিও দেখতে চাইবে। যদিও তার কাছে কোনো দামি মোবাইল নেই, ওই একটা সস্তা চাইনিজ মোবাইল, তবুও কয়েকটা ছবি তো তুলেছে। সব ভেবে সৌমি একটি নিষ্ক্রিয় গলায় বলল, এই তো সবে বিয়ের ধকল গেছে, এখনই হানিমুনের কি দরকার, আবার শুধু শুধু টাকা খরচ। এবার অভি বলল, হ্যাঁ আমি ঠিক এ কথাটাই মাকে বলেছিলাম, কিন্তু মা বলছে সামনাসামনি কয়েকটা দিনের জন্য অন্তত তোমাকে নিয়ে ঘুরে আসতে। এবার অভি বলল, হ্যাঁ আমি ঠিক এ কথাটাই মাকে বলেছিলাম, কিন্তু মা বলছে সামনাসামনি কয়েকটা দিনের জন্য অন্তত তোমাকে নিয়ে ঘুরে আসতে, তুমি আনন্দ করতে পারবে, তাই ভাবছি বসে না থেকে না হয় তোমাকে নিয়ে ঘুরে আসি। সৌমি মনে মনে বিরক্ত হলেও কি করে যে হানিমুনটা আটকাবে সেটা আর ভেবে পেল না। তার সব রাগ গিয়ে পড়ল মায়ের উপর। বিয়ের আগে যে মাকে কতবার বোঝানোর চেষ্টা করেছিল যে বিয়ে সে করতে চায় না, কিন্তু মা তো কিছুতেই কোনো কথা শুনবে না। সৌমি কেনই বা বিয়ে করতে চাচ্ছিল না সে কথা জানার কেউ চেষ্টাও করলো না। এই জন্যই সৌমির মনের মধ্যে এখনো সেই রাগ জমে আছে। আসল কারণটা হলো তাদের অর্থনৈতিক অবস্থা। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সৌমি, তাই মা বেশ কষ্ট করে মানুষ করেছে তাকে। তাই এই বিয়ের যোগাযোগটা আসতে মা আর হাতছাড়া করতে চাইলেন না। না হলে সৌমির বয়সই বা এখন কত, এই তো সবে 20। সামনে কলেজে ফিলোসফি অনার্স নিয়ে সবে প্রথম বর্ষ শেষ করেছে। সৌমি অবশ্য পড়াশোনায় তেমন মেধাবী নয় কোনো দিনই, তবুও ইচ্ছে ছিল কলেজ শেষ করে একটা সুন্দর দেখে ধনী পরিবারের ছেলেকে বিয়ে করবে। কলেজে পরিচয় হয়েছিল মৃণাল বলে একটা সুন্দর ছেলের সাথে, কিন্তু পরিচয় পর্ব শেষে এগোবার আগেই তার বিয়ে দেওয়া দেয়। কলেজে পরিচয় হয়েছিল মৃণাল বলে একটা সুন্দর দেখতে ছেলের সাথে, কিন্তু পরিচয় পর্ব সেরে এগোবার আগেই তাকে বিয়ে করতে হলো। সৌমি মেধাবী না হলেও সে নিজে যে খুব সুন্দরী সেটা সে ছোটবেলা থেকে বুঝতে পেরেছিল। কলেজের ছেলেরা তো বটেই, এমনকি স্কুলে যাবার সময় ও কলেজের ছেলেরা তো বটেই,
এমনকি স্কুলে যাবার সময় ও পাড়ার অনেক ছেলে হা করে তার দিকে তাকিয়ে থাকতো, আর সৌমি সেটা খুব উপভোগ করত। কিছু কিন্তু কিছুদিন পরেই ঘটল বিপত্তি। পাশের বাড়ির প্রতিমা কাকিমা হঠাৎ করে এই বিয়ের যোগাযোগ নিয়ে এলেন। ছেলের নাম অভিনব, ডাক নাম অভি, রাজ্য সরকারি চাকরি। তাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয় অভিদের বাড়ি। মা আর ছেলে দুজনের সংসার, নিজেদেরই বাড়ি আছে। সৌমি বিয়ের পর পড়াশোনা করতেও তাদের কোনো আপত্তি নেই। সৌমিকে দেখে খুব পছন্দ হয়ে যায়। এটা জানার পর মা আর এক মুহূর্ত দেরি করতে চাইল না। সৌমি অবশ্য অনেক চেষ্টা করেছিল তার মাকে বোঝানোর যে অভিকে তার একেবারেই পছন্দ না। গায়ের রং এত কালো যে কয়লাতেও হয়তো লজ্জা পাবে। তার উপর মাথায় ইয়া বড় একটা টাক, উচ্চতাতেও কম। এমন একটা ছেলেকে সে বর হিসেবে ভাবতেই পারে না। কিন্তু তার মা তাকে বলল, মা, অনেকের মুখে শুনেছি ছেলেটা নাকি খুব ভালো। জীবনসঙ্গী হিসেবে কাউকে পাওয়ার জন্য রূপ নয়, গুণটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষটা কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ। যদিও সৌমি মায়ের কথা মেনে নিতে পারেনি, তাই মনে মনে ঠিক করেছিল বিয়ে মায়ের জেদের জন্য করলেও ও কোনো রকম বৈবাহিক সম্পর্ক তৈরি করবে না তার বরের সঙ্গে। জোর করলেও সে জানিয়ে দিবে যে মায়ের জন্যই তাকে বিয়ে করতে হয়েছিল। কলেজ শেষ করে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। মৃণালকে তার বেশ ভালো লেগেছিল, কিন্তু অভিকে মোটেও পছন্দ হয়নি। তাই কলেজের বন্ধুদের সে বিয়েতে নিমন্ত্রণ করেনি। যথারীতি নির্দিষ্ট দিনে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের পর্ব মিটে কবিদের বাড়ি আসার পরই সৌমির মিতা চিন্তা ঘুরতে থাকে। ফুলসজ্জার দিন কি করে সব কথা বলবে অভিকে। বউ ভাতে সন্ধ্যাটা এইসব ভাবতে ভাবতে অসম্ভব টেনশন নিয়ে কাটে তার। ফুল দিয়ে সাজানো সুন্দর খাটের উপর বসে সে ভাবে কি বলবে অভিকে। মনে মনে ভাবলো প্রথমে বলবে সে এখন খুব ছোট, পড়াশোনা করছে, তাই সে এক বিছানায় শুতে চায় না। দরকার হলে সে মেঝেতে মাদুর পেতে শোবে। কিন্তু অদ্ভুতভাবে সৌমি দেখলো তাকে আর কিছু বলতেই হলো না। ফুলসজ্জার দিন ঢুকে অভি বলল, তুমি খুব ক্লান্ত, তুমি ঘুমিয়ে পড়ো, আমি বরং সোফাতে শুয়ে পড়ছি। যাক বাবা, মনে মনে নিশ্চিত হলো সৌমি। এইভাবে চলছে প্রায় 20 দিন। সৌমি অবশ্য লক্ষ্য করছে অভি তার ভালো লাগা খারাপ লাগা খুব খেয়াল করছে। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে তার পছন্দের খাবার কিনে নিয়ে আসে, আর আলাদা করে কিছু লাগবে কিনা তাও জিজ্ঞেস করে। হাতে আলাদা করে টাকা দিয়েছে তাকে তার হাত খরচের জন্য। নির্দিষ্ট দিনে তারা এসে পৌঁছালো পুরীতে। সেখানেই তারা হানিমুনে যাওয়ার জন্য বের হয়েছে। দুপুরবেলা অনেকক্ষণ ধরে সমুদ্রে স্নান করলো সৌমি। জীবনে প্রথম এই বেড়াতে এসেছে। সমুদ্র দেখছে প্রথমবার। আনন্দে সে অনেকক্ষণ জলে কাটালো। সন্ধ্যাবেলা বেশ অনেকক্ষণ সময় কাটালো সমুদ্রের ধারে, তারপর ফিরে আসলো। কিন্তু হোটেলে ফেরার পথেই শুরু হলো অসহ্য মাথা যন্ত্রণা। চোখগুলো যেন লঙ্কা বাটার মতো জ্বলছে। সারা গা হাত পা অসহ্য যন্ত্রণা। সৌমি বুঝতে পারল তার গায়ে জ্বর আসছে। সে জানে যখনই তার জ্বর আসে তখন খুব বাড়াবাড়ি হয়। বেশ অসহায়ভাবে সৌমি তখন অভিকে বলল, আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় জ্বর আসছে, একবার গায়ে হাত দিয়ে দেখবে। অভি খুব অস্বস্তি নিয়ে সৌমির কপালে প্রথম হাত রাখল। সে বলল, হ্যাঁ ঠিকই তো, তা বেশ তো জ্বর দেখছি, তুমি কি কোনো ওষুধ এনেছো সাথে? সে বলল, না, আমি তো প্রথমবার বেড়াতে এসেছি, বেড়াতে গেলে ওষুধ নিয়ে আসতে হয় তা তো আমি জানি না। অভি বলল, ঠিকই, আমারই ভুল হয়েছে, আমারই বলা উচিত ছিল। আসলে 3-4 দিনের জন্য আসছি তো,
তার মাঝে এমন হবে ভাবতে পারিনি। তো ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো, আমি তাড়াতাড়ি গিয়ে যদি কোনো ওষুধের দোকান খোলা পাই তাহলে নিয়ে আসবো। অনেক রাত হয়ে গেল তো। এই বলেই তাড়াতাড়ি বেরিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর শুধুমাত্র রাতের খাবার নিয়ে ফিরে আসলো। সে বলল, না গো, কোনো ওষুধের দোকানই খোলা নেই। হোটেলের কর্মচারীদের কাছেও কোনো প্যারাসিটামল নেই। এখন অনেক রাত হয়ে গেছে তো, কাল সকালে দেখা যাবে। তুমি তো উঠতেই পারবে না, তাই আমি রাতের খাবারটা নিয়ে এসেছি। কিন্তু অভি দেখলো সৌমির গায়ে প্রচণ্ড জ্বর, ওঠার ক্ষমতাও নেই তার। তাড়াতাড়ি হোটেলে দেওয়া গ্লাসে জল ঢেলে নিচে রুমাল ভিজিয়ে সৌমির মাথায় দিয়ে রাখলো। সঙ্গে খবরের কাগজ দিয়ে হাওয়া করতে লাগলো মাথায়। তারপর আস্তে আস্তে বিছানাতে বসে খাবারটা খেয়ে একটু খাইয়ে দিল তাকে। সারা রাত এইভাবে সৌমির মাথার কাছে বসে থাকলো অভি। এরপর সৌমি লক্ষ্য করলো ভোরের আলো ফুটতেই হোটেলের পাশে রুমের দরজায় গিয়ে নক করলো অভি। এক ভদ্রমহিলা বেরিয়ে আসলেন। সৌমি শুনতে পেল অভি বলছে, খুব দুঃখিত আপনাদের এত সকালে ডাকলাম। আসলে আমার স্ত্রীর খুব জ্বর, সারা রাত খুব কষ্ট পেয়েছে, তাই বাধ্য হয়ে এত সকালে এলাম। যদি আপনাদের কাছে একটা প্যারাসিটামল থাকতো তাহলে আমাকে একটু আপাতত দেন। ভদ্রলোক ওষুধ এনে দিল অভির হাতে। অভির গলার আকুতি অবাক করলো সৌমিকে। অভি তাড়াতাড়ি এসে সৌমিকে ওষুধ খাওয়ালো। জ্বর একটু কমে এলে অভি ডাক্তারের খোঁজ করে, গাড়ি ভাড়া করে সৌমিকে নিয়ে তারপর ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখে বলল, ভাইরাল ফিভার, 3 দিন তো অবশ্যই থাকবে। তারপর ওষুধ দিলেন। এরপর আরো 2 দিন সেবা যত্নে ত্রুটি রাখল না অভি। 2 রাত্রি সৌমির মাথার কাছে বসে কাটিয়ে দিল সে। তৃতীয় দিনের জ্বরের মাত্রা একটু কমলো। সৌমি তারপর থেকে ভাবতে লাগলো, যে মানুষটাকে সে কখনো পছন্দ করেনি, মাকে একটু ভালোবাসেনি, যাকে অবজ্ঞা আর উদাসীনতা ছাড়া কিছুই দেয়নি, সে মানুষটা আমার জন্য নিজেকে উজাড় করে দিল। সে শুনেছে অনেক মেয়েই নাকি নিজের বাবার মতো, বরং হোক এমনটাই চাই। কিন্তু সৌমি তো কোনোদিনও তার বাবাকে পায়নি। কিন্তু আজ 2 দিন ধরে অভি তার জন্য যা করলো, হয়তো তার বাবা থাকলে এমনটাই করত। এই মানুষটা তো তার সম্পূর্ণ অপরিচিত, অথচ এই 2 দিন মানুষটার সম্পর্ক তার কত আপন বলে মনে হলো। মা ঠিকই বলেছিল, মানুষের রূপ নয়, গুণটাই হলো গুরুত্বপূর্ণ। আজ এখানে এসে এমন অসুস্থ না হয়ে পড়লে হয়তো মানুষটাকে মনের দিক থেকে সে তার উদারতা দেখতেই পেত না। রাতের খাবার শেষ হওয়ার পর সৌমি অভিকে বলল, 2 দিন তো আমার ভালো করে ঘুমই হয়নি। রাতের খাবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সৌমি অভিকে বলল, 2 দিন তো তোমার ভালো করে ঘুম হয়নি, তুমি বিছানায় এসে শুয়ে পড়ো। অভি বলল, না না, আমার কাছে বিছানার চাদর আছে, আমি মেঝেতে শুয়ে পড়েছি। সৌমি বলল, না, কখনো নয়, তুমি মেঝেতে শুবে না, তুমি বিছানায় এসে শোও। অভি বলল, ঠিক আছে, আমি না হয় বিছানার পাশের এই চেয়ারটাতে বসে রাত কাটিয়ে দেব। তারপর মজা করে বলল, আমি তো সরকারি কর্মজীবী, চেয়ারে বসে ঘুমানোর অভ্যাস আমার বেশ আছে। তুমি চিন্তা করো না, শুয়ে পড়ে। এবার সৌমি একটু অভিমানী গলায় ঠোঁট ফুলিয়ে বলল, জানি আমি একটি বড় ভুল করে ফেলেছি, কিন্তু তাই বলে কি আমায় ক্ষমা করে যায় না? অভি বলল, না সৌমি, তুমি কোনো ভুল করনি, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি আমার পাশে না এসে ঘুমালে আমি কিন্তু বাড়ি ফিরে মায়ের কাছে চলে যাব। সৌমি আবেগী গলায় বলল। অভি বলল, তুমি মায়ের কাছে গিয়ে থাকতে চাইলে তাই না হয় থেকো, আমি তোমার সমস্ত খরচ পাঠিয়ে দেব, আর এটা তো আমার কর্তব্য। সৌমি আর কথা না বাড়িয়ে চুপ করে শুয়ে পড়ল। শুধু চোখের জলকে নিয়ন্ত্রণ করতে পারল না।
বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠছে। আগে 2 দিনের মতো কপালের উপর মানুষটার হাতের স্পর্শ পেতে খুব ইচ্ছে করছে। তাই মনে মনে ভাবলো, না, মানুষটাকে ছেড়ে যাবার কথা মোটেও ভাবতে পারবো না। মাঝরাতে একবার টয়লেটের জন্য উঠল সৌমি। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। পড়েই হয়তো বা যেত। অভি এসে ধরে ফেলল। সৌমি এই স্পর্শটুকুর জন্যই অপেক্ষা করছিল। সৌমির এখন নিজেকে বড় সুরক্ষিত মনে হচ্ছে। দুটো ভরসার হাত তাকে জড়িয়ে ধরে আছে। অভি তাকে বলল, আমাকে ডাকবে তো? একটু হলেই তো পড়ে যেতে। তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি। কিন্তু তোমার চোখে জল কেন? কাঁদছো তুমি? অভি বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো। এবার সৌমি শক্ত করে জড়িয়ে ধরল অভিকে। অভির বুকের উপর মাথাটা রেখে ফুঁপে ফুঁপে কাঁদতে থাকলো। সৌমির সমস্ত অনুশোচনা বেরিয়ে এলো অশ্রু হয়ে। সৌমি বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার কাছে থাকবো। অভি বলল, না। এবার অভি নিজের আবেগটাকে ঢেকে রাখেনি। সৌমির রং কপালে হাত এবার অভি আর নিজের আবেগটাকে ঢেকে রাখেনি। সৌমির কপালে হাত বোলাতে বোলাতে বলল, ধুর পাগলি, কোথায় যাবে তুমি? আমি তো মজা করছিলাম তোমার সাথে। আমি তো আমার লক্ষ্মী বউটাকে অনেক ভালোবাসি।